যে ৫ আগস্টে এই পতন হতে যাচ্ছে সরকার, সেই কারণে অথবা একদিন আগে কোনো পক্ষের ইঙ্গিত। হ্যাঁ, কোনো পক্ষের এখানে ইঙ্গিত ব্যাপারটা আসলে কি ছিল, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এক, মোমেন্টামটাকে নষ্ট না করা। সেকেন্ড, যারা এই মোমেন্টামটাকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, ধরেন শেখ হাসিনা, আওয়ামী লীগ বা তার যে শক্তি যেগুলো ভিতরের বাইরের, তারা যেন ব্রিদিং স্পেস না পায়, একটা পরিকল্পনা করে এটাকে নষ্ট করে দেয়ার। তো এই জায়গা থেকে ৩ আগস্ট কিন্তু আমরা শেখ হাসিনার পতনের ঘোষণা দিয়ে দিলাম। তার আমরা কিন্তু অলরেডি পিকে, ওই পিক থেকে ৪ আগস্টের যেটা আমরা যখন অবজার্ভ করি যে সারাদিন ব্যাপী যে আন্দোলন কর্মসূচিটা হলো, ৩ আগস্টের চেয়ে ধরেন ৩ আগস্টে যদি 100 হয়, ৪ আগস্টে এটা 99-এ আসলো। কারণ মানুষ ওই টাইমে মোমেন্টামেরটা এমন ছিল, অনেক বেশি মানে স্ট্রং কর্মসূচি প্রত্যাশা করছিল। সো আমরা ৫ আগস্টে যদি আরেকটা, আমরা প্রথমে আলোচনা করে কিন্তু ৬ তারিখ কেন দিয়েছিলাম, আমরা চাচ্ছিলাম আমাদের গুছিয়ে আসতে সময় দরকার আমাদের একটু। আমরা মনে করতেছিলাম যে মানুষটা ভোলা থেকে আসবে, যে মানুষটা পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে আসবে, তাকে আমি 2 দিন সময় দিই। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যে আমি একদিন সময় দিলেও যে আসার আসবে, কিন্তু মাঝখানে এই একদিনে যেটা হতে পারে অনেক কিছু। এক, আমার মোমেন্টামটা কমে যেতে পারে। দ্বিতীয়ত, আমি আওয়ামী লীগকে নেতৃত্বকে ধরেন তুলে নেয়ার, শুধু সেন্ট্রাল নেতৃত্ব না, পুরো জেলার, বাংলাদেশের যতগুলো জেলা বিশ্ববিদ্যালয় আছে সব জায়গা থেকে ধরেন 10-15 জনকে তুলে নেওয়া হলো, একটা ভীতিকর পরিবেশ তৈরি হতে পারে। আমরা এর মধ্য দিয়ে তার একটা চক্রান্ত করার, ষড়যন্ত্র করার আমি একটা স্পেস দিতে পারি। আবার আরেকটা জিনিস ওই টাইমে বাতাসে আসছিল যে দেশের বাইরে থেকে কিছু এজেন্সির লোকজন দেশে প্রবেশ করেছে, তারা হয়তো স্নাইপার নিয়ে এইরকম রক্তাক্ত হামলা করতে পারে। সো এই স্পেসটা না দেয়, এই পরিকল্পনা করার সুযোগটা না দেয়। সো আমরা প্রথমে ৬ আগস্ট ঘোষণা দিই, পরক্ষণে 30 মিনিটের মধ্যে আবার প্রথমে আসিফ ভিডিও বার্তা দেয়, এবং সাথে সাথে ও যখন ভিডিও বার্তা শুরু করে, আমি আবার ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে একটা পোস্ট দিই যে পরশু নয়, আগামীকালকেই লং মার্চ টু ঢাকা। তো এটার মূল কারণ এটাই ছিল যে ইভেন আমরা তখন এটাও ফিল করছিলাম যে মানুষ কিন্তু চাচ্ছে আমরা ওইটা দেই। মানে আপনি দেখবেন এক দফা ঘোষণা দেওয়ার পরে মানুষ ওইখান থেকেই যেতে চাচ্ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল আরেকটা দিন আসলে সময় দরকার গুছিয়ে নেওয়ার। এবং আমাদের পরিকল্পনা ছিল যে 5ই আগস্টে আমরা কিন্তু ডেকেছিলাম সবাইকে শাহবাগে, শহীদ মিনার এবং শাহবাগ, এই রিজিয়নটাতে। আমাদের লক্ষ্য ছিল যে মানুষ যদি 1 লক্ষ ক্রস করে যায় তাহলে আমরা ওইখান থেকে গণভবনে, আমাদের মার্চ টু ঢাকা ছিল, মার্চ টু গণভবন দেই নাই, টার্গেট ছিল 1 লক্ষ যদি ক্রস করে তাহলে আমরা মুভ করব। তখন আর্মি যদিও বলেছে গুলি চালাবে না, পুলিশ এরকম কিছু বলে নাই, কিন্তু 1 লক্ষ মানুষকে গুলি চালাতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা 5ই আগস্ট, এটা তো আপনি দেখেন মানুষ যেভাবে জনস্রোতের মতো মানুষ আছে, এটা কোটি মানুষের বেশি ছিল। অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আমরা তো খুব করে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা আছে তারা যদি অন্তর্বর্তী সরকারও ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রতিনিধি 2 জন ছিল, মেইনলি আমাদের এনসিপি থেকে। এখন ইভেন অন্যান্য এর বেশি যাওয়ার সুযোগও ছিল না ওই টাইমে, কিন্তু বিভিন্ন জায়গায় তাদের পার্টিসিপেশন ছিল। ব্যাপারটা আসলে কোন জায়গায়, আমি যদি আপনাকে একটু স্পেসিফিক করি, তাদের 18 জুলাই থেকে, আমি এটাকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় হিসেবে ধরি, 1 থেকে 17 জুলাই একটা, 18 জুলাই থেকে পরবর্তী একটা, 3 আগস্ট, 4-5 আগস্ট এটা আরেকটা। সো এই পুরো দ্বিতীয় অধ্যায়ের লিডটা তারা করেছে, আসলে এই ক্রেডিটটা তাদেরকে নির্দ্বিধায় দিতে হবে। কিন্তু যেই বিষয়টা হয়েছে, তাদের অনেকেই হয়তো অনেক জায়গায় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, কেউ জামায়াতের সাথে, শিবিরের সাথে, কেউ আমাদের এনসিপির সাথে, কেউ হয়তো বিএনপির সাথেও যুক্ত হয়েছে। কিন্তু আপনি দেখবেন এই অভ্যুত্থানে 6 জন যারা ডিবিতে গিয়েছিল, আর সেকেন্ড লেয়ারে বাকি 4 জন যারা আবার কোঅর্ডিনেট করতেছিল, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ, তারা ওই একদম 1 তারিখ থেকে প্রত্যেকটা কর্মসূচি ঘোষণা আন্দোলনের সামনে থেকে এটার কারণে পরিচিত মুখ হয়ে ওঠে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওই টাইমটা খুবই মানে সংঘর্ষময় এবং খুবই নৃশংস সময় ছিল। তো ওই রকম 2, 4, 5, 10 জন হঠাৎ করে লিডারশিপের জায়গায় এটা সুযোগ ছিল, এটা সামগ্রিক লিডারশিপ ছিল ওই জায়গাটাতে। ফলে এখন অনেকে অনেক জায়গায় থাকলেও এটা ওইভাবে মানে সামনে আসে না যে উনি ওইখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, প্রাইভেট থেকে এসেছে, এখন গুরুত্বপূর্ণ জায়গা আছে। আরেকটা জিনিস হচ্ছে, তারা অধিকাংশই যেটা হয়, অনেকেই কিন্তু পড়াশোনায় ফিরে গিয়েছে, অনেকেই তাদের যে ঘরানা বিজনেস বলি, চাকরি বলি, দেশের বাইরে চলে যাওয়া বলি, ওই জায়গাগুলোতে গিয়েছে। নর্মালিও কিন্তু তাদের এত ইন্টেনশন ছিল না। পরবর্তীকালে ওই মধুর ক্যান্টিনে তো ওদের একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। ওইটা আসলে ব্যাপারটা মধুর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সেস প্রাইভেট ছিল না এরকম। ওইটা এরকম ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনে হয় একটা কমিটি রিলেটেড বিষয়ে মানে 2 ভাগ হয়েছিল। 2 ভাগে প্রাইভেটও ছিল, পাবলিকও ছিল, মানে 2টা ভাগেই। কিন্তু 1 ভাগের প্রত্যাশা অনুযায়ী ওইটা হয় নাই। তাদের ভাষ্য হলো যেভাবে অ্যাকোমোডেট হওয়া হয় নাই, আবার আরেকটা ভাগের ভাষ্য হলো ঠিক ছিল, এরকম কিছু হয়েছিল। আবার শেষ প্রশ্ন হয়তো হয় কিনা জানি না, তারপরে জানার ইচ্ছা, 3 আগস্টে যেহেতু 1 দফা দাবি ঘোষণা, এবং 4 আগস্টে ঘোষণা করা হলো যে মার্চ টু ঢাকা অভিমুখে লং মার্চ,
আবার আবার পরবর্তীতে ঘোষণা আসলো না 5 আগস্ট এই ঘোষণা। না, এটা প্রথম কি ছিল 6 আগস্ট, জি, প্রথমে ছিল একদিন- 6 আগস্ট, একদিন পরে আবার আগানো একদিন আগে হলো। 5 আগস্ট। এর পেছনের কারণটা কি আসলে আপনারা কি মনে করেছিলেন বা আপনার কোনো খোঁজ ছোট্ট করে যদি ভাই একটু বলার চেষ্টা করছেন, আপনারা যে আন্দোলনটা করেছিলেন, যদি বলি 24-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের 2 বছরের পর বা 2 বছরের মধ্যে কতটা আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনারা পূরণ করতে পেরেছেন, বা সামনের দিকটা কিভাবে হাঁটছে কিনা বাংলাদেশ, বা আপনারাও নিয়ে যেতে পারছেন কিনা, ছোট্ট করে বলতে হবে, সমস্যা। আমি মনে করি যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু তো হয় নাই, এবং তার কাছাকাছিও হয় নাই। তবে একটা সূচনা হয়েছে। অনেক ধারা ছিল, যেই ধারাগুলো ভেঙে নতুন ধারা সূচিত হচ্ছে, এবং ইভেন একটা স্বৈরাচারের পতন হওয়া, শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাও একটা অর্জন। আমরা মনে করি এখন আগামীর রাজনীতিতে কেউ যে কোনো কিছু একটা করেই পার পেয়ে যাবে না, এবং আমরা এটা প্রত্যাশা করছি যে এই যে নতুন যে গণতান্ত্রিক উত্তরণের ধারাটা শুরু হয়েছে, এইখানে শেখ হাসিনার মতো যে কেউ যদি হতে চায়, হোক বিএনপি, এনসিপি, জামাত, এনিওয়ান, ওই পথে পা বাড়ালেই তার জন্য এটা হিতে বিপরীত হবে। তবে আমরা লাস্ট কয়েকদিন ধরে, অন্তত এক সপ্তাহ ধরে, হবিগঞ্জ, সিলেট বলেন, গতকালকে ঢাকার বলেন, আজকে যে ঘটনাগুলো হয়েছে, যেটা আমরা দেখছি, ধরেন এটা আমাদের হইতে হবে, এই ক্যাম্পাস, এই জেলা, এই রাজনীতি, এই প্রোগ্রাম, এই হল শুধু আমাদেরই হতে হবে। এটা যদি চিন্তা হয়, এটা পূর্বের চিন্তা, এটা যারাই করবে তাদের জন্য এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান অসংখ্য হবে। ধন্যবাদ। সেই সাথে লাস্ট প্রশ্ন, ছোট্ট করে বলতে হবে, আজকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন, সেখানে আপনাদের দেখা গেল না। এখানে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র বিরোধী দল, এনসিপি বলি, জামায়াত বলি, তাদেরকে শুধু কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র হিসেবে। আমরা অন্তত প্রত্যাশা করেছিলাম, বাকি সবাই বাদ, আমার এক দফার ঘোষক সমন্বয়কে, যার নামটা প্রথমে ছিল জনাব নাহিদ ইসলাম, তিনি একই সাথে বিরোধী দলের চিফ হুইপ, অন্তত তার কাছে বিএনপির জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কারো থেকে অন্তত একটা ফোন কল, ওইটুকু আন্তরিকতা আমরা প্রত্যাশা করেছিলাম। যেহেতু এটা শুধুমাত্র নামকাওয়াস্তে একটা ফর্মালিটি করা হয়েছে, আমাদের মনে হয়েছে এটা একটু অসম্মানজনক হয়েছে। ওইটুকু প্রত্যাশা বিএনপির কাছে ছিল, যেটা হয় নাই দেখে আমরা অংশগ্রহণ করিনি। জি, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান, আপনাকে যদি ছোট্ট করে যদি কিছু বলতে চান, না, এই প্রত্যাশা যে- না, এবং সেই সাথে যে কথা এই যে জুলাই অভ্যুত্থানের স্মরণে, শহীদদের স্মরণে যে জাদুঘর হলো, তার উদ্বোধনটি সরকারি এর উদ্যোক্তা, কিন্তু একটা একদলীয় উদ্বোধন হলো। সেখানে এই জুলাই অভ্যুত্থানের অন্য অংশীজন, এনসিপি, জামাত ইসলামী বা অন্য দল, আরো অনেক দল, বামপন্থী অনেক সংগঠন বামপন্থী ছিল। অনেক সংগঠন ছিল, সিভিল শিক্ষক সোসাইটি নেটওয়ার্ক ছিল। ছিল, শিক্ষকদের অন্য অনেক সংগঠন ছিল, অনেক সাংস্কৃতিক কর্মী সংগঠন ছিল, ছিল। তাদের যে অনুপস্থিতিটা, এটা কিন্তু পীড়াদায়ক। এটা তখন আবার সেই আমরা একলা চড়ো পথে হাঁটছি কিনা, এবং যেটি হয় আমরা আশা করি যে এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, গতকাল যেটা হয়েছে, আজকে যেটা হয়েছে, এটি যদি স্থায়ী হয় তাহলে কিন্তু বড় সংখ্যা তৈরি। তাহলে ধরতে নিতে হবে যে জুলাই অভ্যুত্থান আমাদের কোনো শিক্ষা দেয়নি, বা তা থেকে আমরা কোনো শিক্ষা নেইনি। আর যদি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, রাজনৈতিক নেতৃত্ব যদি এগুলো বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং গণতন্ত্র হচ্ছে সবাইকে মিলে, কাউকে বাদ দিয়ে করে গণতন্ত্র হবে না, দেশের উন্নয়নও হবে না। আজকে যে দেশের ভয়াবহ সংকট, জ্বালানি সংকট, গ্যাস সংকট, আপনার বিদ্যুৎ সংকট, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, মানে এটা নিয়ে সবাইকে মিলে এই রাষ্ট্র কিন্তু মেরামত করতে হবে। যদি সেটা না পারি, তাহলে আবার আরেকটি অভ্যুত্থান হতে হবে, এবং সেটা কারো